এই যে আমরা যে অভিযোগটা শুনি মোদি মিডিয়া, হয়তো সেটা সঠিক। এটা কেন? আমেরিকাতে মোদির জনপ্রিয়তা ভারতীয়দের মধ্যে অত্যন্ত কমে গেছে, কোট আনকোট। শুনতে খারাপ লাগবে কি, তা তবু বলি যে ভারতীয় ব্যবসায়ীরা এক্ষেত্রে তুলনায় অসাধু। সার্বিক আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে মোদির জনপ্রিয়তা এখন প্রায় শূন্যের দিকে। এখন মোদির সামনে রাস্তা বাকি থাকবে মাত্র দুটো। এক হচ্ছে হিন্দুত্ব এজেন্ডা, আর নয় পাকিস্তানকে আক্রমণ করা। এখন বাংলাদেশের যত পেশেন্ট ছিল, যত সিনেমা ইন্ডাস্ট্রি ছিল, তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে গিয়ে চলে যাচ্ছে শ্রীলঙ্কায়। ট্রাম্প কিন্তু সেদিক থেকে নেগেটিভ হিরোতে পরিণত হয়ে গেছে। আম আমেরিকানদের মধ্যে অনেকেই জানে না যে ভারতবর্ষ কোথায় অবস্থিত। আমেরিকার অর্থনীতি এখন যে জায়গায় চলে গেছে, এটার পুনরুত্থান একমাত্র সম্ভব এই রকম নির্লজ্জ নিঃশর্ত আত্মসমর্পণ করে ট্রাম্পকে বুকে জড়িয়ে ধরার প্রতিফল এখন মোদি পদে পদে পাচ্ছেন। নমস্কার, সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা একেবারে অন্যরকম বিষয় নিয়ে আলোচনায় ঢুকবো। বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে বহুবার আমেরিকায় গেছেন এবং তাকে ওখানকার যে সমস্ত ভারতীয় যে মানুষরা রয়েছেন, তারা অনেকেই বড় বড় ব্যবসায়ী এবং নানা রকম চাকরি টাকরি যারা করেন, তারা তাকে বিপুল সম্বর্ধনা দিয়েছেন। মোদি মোদি করে তারা চিৎকার করেছেন এবং এমন একটা ভাব দেখিয়েছিলেন যে তাদের মতো দেশপ্রেমিক মানুষ বোধহয় খুব কমই আছে, এবং তারা সম্পূর্ণভাবে মোদির পেছনে আছেন। কিন্তু আমি কিছুদিন ধরেই খবর পাচ্ছি এবং আমার আমেরিকার বিভিন্ন সূত্র এবং বন্ধু বান্ধবের সূত্র ধরে যে তারা হঠাৎ এই আমেরিকায় ট্রাম্প যখন থেকে মোদির উপর নানা রকম চাপ তৈরি করলেন, তখন থেকে তারা কিন্তু আর সামনে আসছেন না। এবং পরবর্তীকালে যখন এটা বাড়তে বাড়তে এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, যখন এই প্রায় 500% ট্যারিফের প্রশ্ন আসছে এবং ভিসার ব্যাপারে কড়াকড়ির প্রশ্ন আসছে এবং ভারতীয়দের সম্পর্কে ট্রাম্প নানা রকম কড়া ব্যবস্থা নিচ্ছেন, সেই সময় তারা একেবারে পাল্টে গেছেন। এবং শুধু তারা চুপ করে আছেন তা নয়, তারা অনেক সময় মোদি বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে তাদের সমস্ত রকম এই ভারতীয়দের যে অসুবিধের জন্য মোদি দায়ী। তা বিষয়টার মধ্যে কতটা সত্যতা আছে এইটা জানার জন্যে আমরা আজকে সরাসরি হাজির হয়েছি আমেরিকা প্রবাসী ভারতীয় বাঙালি সাংবাদিক শুভঙ্কর মুখোপাধ্যায়ের কাছে। শুভঙ্করকে আপনারা অনেকেই চেনেন। শুভঙ্কর, তোমাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে। শুভঙ্কর একসময় কলকাতায় সাংবাদিকতা করেছে চুটিয়ে, এখন আমেরিকায় থাকে। অতএব সে আমেরিকান সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। আমি তার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই বিষয়টির সত্যতা কতটা, এবং তুমি তোমার মতো করে ওখানকার ভারতীয় ডায়াসপোরাদের এখন কি দেখছো, আগে কি দেখেছো এবং এখন কি দেখছো। এটা আমি একটা রহস্যজনক বিষয় দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমেরিকার ছোটখাটো খবরগুলো ভারতবর্ষের বিভিন্ন, আমি বেশ কয়েকটা আঞ্চলিক এবং জাতীয় সংবাদপত্র পড়ি ভারতবর্ষের। তো আমেরিকার ছোটখাটো ঘটনাগুলো যেভাবে ভারতবর্ষের সংবাদপত্রগুলোতে প্রতিফলিত হতো, গত অন্তত 7-8 মাস, মানে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেই খবর নিয়ে কোনো প্রতিবেদন, এটার সংখ্যা কিন্তু একটা অজানা কারণে কমে এসছে। এই যে আমরা যে অভিযোগটা শুনি মোদি মিডিয়া, হয়তো সেটা সঠিক। এটা কেন? এই প্রশ্নটা যদি সমতলে চলে যায়, যে তুমি যে প্রশ্নটা করলে তার সমান্তরাল এই প্রশ্নটা। কারণ আমি দেখেছি যে তুমি যদি একটা উদাহরণ দিই, যে করোনার সময় কি হয়েছিল, সবচেয়ে বেশি চেঁচামেচি হয়েছিল এই কারণে যে শুধু গরিব মানুষ না, আক্রান্ত হয়েছিল বড় লোকরাও। শুধু গরিব হলে হাজার হাজার কৃষক আত্মহত্যা করছে, অমুক করছে তমুক করছে, কিচ্ছু হয় না। কিন্তু করোনাতে চেঁচামেচি শুরু হয়ে গেল, কারণ একটা মাল্টিমিলিয়নিয়ার আর একটা গরিব চাষা, দুজনের সমস্যা এক। তো আমার মনে হয়েছে আজকের আমেরিকায় মোদি এবং ট্রাম্পের সংঘাতে যে আর্থসামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমেরিকায় চুটিয়ে বিজনেস করা কোটি কোটি টাকা ডলারের মালিক যারা, তারা
আর আমাদের মতো মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা অভিবাসী, আমাদের সমস্যাটা এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে সত্যটা বোঝার উপায় নেই। আমি অবাক হয়ে যাচ্ছি একটা বিষয়ে, এটা আমি তুমি দুজনেই সাংবাদিকতা করেছি দীর্ঘদিন। আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এটা এই প্রথম ঘটেছে। আমি বারে বারে বলেছি, এর আগের বারও আমি বলেছিলাম যে একজন রাষ্ট্রপ্রধান এক কথা বলছে, ঠিক তার বিপরীত কথাটা আরেকজন রাষ্ট্রপ্রধান বলছে। একজন বলছে যুদ্ধ থামিয়ে দিয়েছি, আরেকজন বলছে যুদ্ধ থামায়নি, থামায়নি, কিচ্ছু করেনি, আমরাই যা করার করেছি। একজন বলছে যে আমার সাথে আমি টেলিফোন করলাম, এই তো খুব ভালোভাবে কথা হলো, বন্ধু বন্ধু করলাম, আরেকজন বললো না, টেলিফোনই করেনি। এটা, এই যে আন্তর্জাতিক সম্পর্কের নতুন অভদ্র প্রবণতা, এইটা কিন্তু আমরা দেখতে পাইনি। কখন দেখতে পেলাম? যখন দেখতে পেলাম যে ট্রাম্পের সাথে বিশ্বের এখনো পর্যন্ত যাই হোক না কেন, যতই আমি স্বৈরাচারী, যতই আমি একতরফা বলি না কেন, ট্রাম্প বা আমেরিকা এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারের মূল ভরকেন্দ্র হিসেবে রয়ে গেছে। এবং মোদি এতদিন পর্যন্ত যা করছিলেন, যে যেদিকে যাচ্ছি মাটি ছুঁচ্ছি সোনা হয়ে যাচ্ছে, সেটা প্রথম ধাক্কা খেলো ট্রাম্প যখন বলল যে না, আমার দেশের স্বার্থটাই আগে, তোমার দেশের স্বার্থ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এবং তারপরে একটা হিমশীতল নীরবতা। এই নীরবতা আমি তুলনা করব যে আরজি করের সময়ে পশ্চিমবঙ্গ সরকার যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন, যে যতই আন্দোলন হোক, যতই বিক্ষোভ হোক, চুপটি করে বসে থাকো, একটা সময় মানুষের বিস্মৃতির আড়ালে চলে যাবে বিষয়টা। মোদিকে আমি দেখতে পাচ্ছি এই আমেরিকার শুল্ক বিষয়টা নিয়ে গত 4-5 মাস ধরে সম্পূর্ণ নীরব। এবং একই সঙ্গে নীরব হচ্ছে ভারতবর্ষের যেসব মানুষ ভিসা নিয়ে আমেরিকাতে কর্মরত, তাদের ভবিষ্যৎ সম্পর্কে। এই যে দুটো সামাজিক প্রোফাইলের দু ধরনের লোকের কাছে নিজের এই অন্তঃসার শূন্যতাকে প্রমাণ করে দিলেন মোদি। এইটা কিন্তু আমেরিকাতে মোদির জনপ্রিয়তা ভারতীয়দের মধ্যে অত্যন্ত কমে গেছে। আগে আরো একবার একটা কথা বলি, যে যে পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা এতদিন দিতাম, আমরা ভাবতাম যে ভারতবর্ষে যারা ব্যবসা করে খাচ্ছে, যারা বিরাট বড় লোক, যারা রিপাবলিকানদের সাপোর্ট করে, তারা হচ্ছে বিজেপিকে সাপোর্ট করে। না, বিজেপিকে তারা সাপোর্ট করে না, তারা সাপোর্ট করে মোদির যে প্রাইভেটাইজেশন, মোদির যে সরকারি সম্পত্তি নিয়ে বেসরকারি হাতে তুলে দেওয়া। এটা যত বেশি দেবে, ভারতবর্ষের যেসব ব্যবসায়ী আমেরিকাতে কর্মরত আছেন, আমেরিকাতে কোটি কোটি টাকা কামাচ্ছেন, তাদের শত সুবিধে হবে। এইটা ওরা যেই বুঝেছে আর হবে না, তখন তারা মুদির ব্যাপারে অত্যন্ত বিরাগভাজন হয়ে পড়েছে ব্যবসায়ী গোষ্ঠী। দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে চাকরিরত গোষ্ঠী। এই চাকরিরত গোষ্ঠীরও একই অবস্থা ছিল, যে আস্তে আস্তে কিন্তু গ্লোবালাইজেশনের নাম করে উদার হচ্ছিল এবং একটা জাতিসত্তা তৈরি হচ্ছিল, যে আমরা ভারতীয়, ভারতীয়দের সব জায়গায় সুবিধা পাবে ভারতীয়রা, কারণ আমাদের প্রধানমন্ত্রী মোদি, মোদি বলেন যে ভারতবর্ষ মহান। এইটা একটা তৈরি হচ্ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল যে অবৈধ অভিবাসীদের কথা ছাড়ো, তাদেরকে তো অকথ্য অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হলো পায়ে আমেরিকা থেকে। শিকল বেঁধে, কোমরে দড়ি বেঁধে প্রায় তো শিকল পাঠানো বেঁধে হলো। তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু যারা বৈধ অভিবাসী, তাদের কোনো নিশ্চয়তা নেই। আজকে এক কথা বলছে, কালকে এক কথা বলছে, পরশুদিন বলে দিচ্ছে যে না, তোমাদের এত টাকা দিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। একই সঙ্গে ভারতীয় ছাত্রদের বার 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 প্রচ্ছন্ন হুমকি যে তোমরা এসো না আমাদের দেশে, আর এলেও তোমাদের প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে, না তো তোমাদের ভিসা চলে যাবে। মানে কি, একটা ছাত্র কি করবে? একটা ছাত্র আমেরিকাতে যা শিক্ষা ব্যবস্থা, আমেরিকাতে দম ফেলার সাহস পায় না, দম ফেলার সুযোগ পায় না ভারতীয় ছাত্ররা। যে কোনো ছাত্রই, ভালো স্কুল হলে তো বটেই, এবং ভারতীয় ছাত্ররা মূলত ভালো স্কুলগুলোতেই আসে, এখানে দম ফেলার সুযোগ পায় না। তারা কি করবে? তারা রাজনীতি করবে না, তাদেরকে একটা ভয়ের মধ্যে রাখা। কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে সবসময় পাসপোর্ট সঙ্গে রাখো। কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে সবসময় দল বেঁধে ঘোরো। এটা কি? এটা পরাধীনতা নয়? তার এর বিরুদ্ধে সম্প্রতি একটা আমাদের নির্দেশিকা জারি হয়েছে, যে নির্দেশিকা খুব কয়েকদিন আগেই যেটা জারি করা হয়েছে, যে ভারতীয় কোনো ছাত্র যদি আমেরিকার কোনো রকম আইন ভঙ্গ করে, তাহলে তাদের ভিসা বাতিল করে দেওয়া হবে, তাদের দেশে ফিরে আসবে। মানে তার যদি পড়া সেখানে যদি মাঝপথেও থাকে, তাকে ফিরে আসতে হবে, ভিসা বাতিল কোনো হয়ে ক্ষমা গেলে। নেই, তো খুব ভয়ঙ্কর কথা। জিরো টলারেন্স, জিরো জিরো টলারেন্স। এবং জিরো এই টলারেন্স। যে আইন ভাঙা, এই
আরেকটা জিনিস লক্ষ্য করব যে এই যে যেহেতু ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত আইন আদালতে গেছে, হুম, লিখিত সিদ্ধান্ত, তো এইবার ট্রাম্প পুনর্বার ক্ষমতায় আসার পর উনি কিন্তু লিখিত নির্দেশে আর যাচ্ছেন না, একটা হুইসপার ক্যাম্পেন, একটা একটা কানাকানির প্রচার চলছে। তো এই যে আইন ভঙ্গ, এটা কোন আইন? নাগরিক মানে আইন? ট্রাফিক আইনও হতে পারে, সে যদি গাড়ি চালিয়ে হতে ট্রাফিক আইন হতে লাল পারে। আলো হ্যাঁ, যেটা আমরা অনেক সময় আমরা ফেস করি। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে। সে আইন এবং ভাঙলেও তাকে দেশে পাঠিয়ে দিতে পারে। দেশে ফেরত পাঠিয়ে তুমি রাস্তা থেকে, যেটা আমাদের স্বভাব আছে এখানে, লিটারিংটা জরিমানা যোগ্য অপরাধ। গাড়ি থেকে তুমি কিছু ফেলে দিলে, হ্যাঁ, তো ভারতীয় ছাত্ররা বিশেষ করে কম বয়সীরা জয় রাইড করে, ফেলে দিল, চায় কফির কাপ ফেলে দিল, সিগারেটের প্যাকেট ফেলে দিল, এসব ফেলে দিল, সেটাও আইন ভঙ্গ। মোট কথা, আমাদেরকে একটা অভিবাসীদের সামনে একটা ভয়ের পরিবেশ তৈরি করা। তাহলে ব্যবসায়ীরা গেল, চাকরিরতরা গেল, ছাত্ররা গেল। এবার আসি আমাদের কথায়। আমরা যারা এখানে নাগরিক, আমেরিকার নাগরিক, আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এসেনশিয়াল কমিউনিটি, নিত্যপণ্য। নিত্যপণ্যে আমরা যদি, সত্যি কথা বলতে কি, যদি 40% আমেরিকান মুদিখানায় যাই, আমরা 60% ভারতীয় মুদিখানায় যাই। ভারতীয় মশলা, ভারতীয় শাকসবজি, চাল ডাল, ভারতীয় মাছ, এগুলো আমরা কোথায় পাবো? এখানে পাবো, ভারতীয় মুদিখানায় পাবো। তারা এই 500% হোক, টেন এখন পঞ্চাশ পার্সেন্ট শতাংশ হয়ে আছে তাতে তো, এখন পঞ্চাশ হয়ে শতাংশ আছে, বেশি দাম দিয়ে তোমরা কিনছো। অথচ দাম বেড়েছে 100%। যে যে ভারতীয় মুদিখানায় গিয়ে আমরা 10 টাকায় $10 জিনিস কিনতাম, এখন সেটা $20। কারণ কোট আনকোট, শুনতে খারাপ লাগবে কি, তা তবু বলি যে ভারতীয় ব্যবসায়ীরা এক্ষেত্রে তুলনায় অসাধু। তারা ওই যে প্রাইস ট্যাগ গুলো মারে, সেগুলোর কোনো মাথা মুন্ডু নেই। এবং মনোপলি, এখানে প্যাটেল ব্রাদার্স নামে একটা ভারত আঞ্চলিক মুদিখানাগুলো ছেড়ে দাও, সারা ওয়ালমার্টের মতো গোটা আমেরিকা জুড়ে চেন হচ্ছে প্যাটেল ব্রাদার্স। তাদের যে মনোপলি, যে তুমি যাই করো না কেন, আমরা যতই রাগ করি, যতই বিরাগ ভাজন হই, যতই দাম বেড়ে যাক, আমাদেরকে প্যাটেল ব্রাদার্সে যেতেই হবে, উপায় নেই, আমরা কি তুমি সেই খাবো? বলছো, সেই তোমরা ওখানে গিয়েও সেই গুজরাটির খপ্পরেই আছো। বিরাটি পড়ে গেছে। তো এবং এই যে সম্প্রদায়, এই সম্প্রদায় কিন্তু দুটো দিক থেকে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র আমরা দাম বেড়ে গেছে, দাম মানে বেড়ে এরাই গেছে, এক সময় তাহলে ওই ইন্ডিয়ান ডায়াসপোরাতে এসে যে মোদি, হাইদি মোদি, হাউদি হাইদি মোদি, মোদি যে হ্যাঁ, শুরু করেছিল, এবং যে হ্যাঁ, বিশাল তারা মোদিকে সম্বর্ধনা, হ্যাঁ, যাদের হ্যাঁ, জন্য মোদি বলেছিল যে ভিসা পদ্ধতি আমরা আরো সরল করে দেবো, আপনারা এখানে বসে এবার ভিসা পেয়ে যাবেন। হ্যাঁ, তো সেই সম্প্রদায় এই মূলত তুমি যদি বললে এই প্যাটেল বা আরো গুজরাটিয়ারা, তারা হঠাৎ সত্যিই কি মোদি বিরোধী হয়ে উঠলো, নাকি এটা না, মোদি ট্রাম্পের ভয়? বিরোধী না। বারে বারেই বলছি যে হ্যাঁ, মোদি বিরোধী, মোদি বিরোধী। তার কারণ হচ্ছে, সে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে বলো দুদিক বলো থেকে বলো। আমরা যখন মুদিখানার পার্সপেক্টিভটা দিলাম, আমরা হ্যাঁ, দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হলাম। 1 নম্বর হচ্ছে আমরা যারা, হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধির শিকার। 2 নম্বর, সত্যি কথা বলছি, ভারতীয় মোটেল, ভারতীয় গ্যাস স্টেশন, ভারতীয় মুদিখানা, ভারতীয় সাবওয়ে রেস্টুরেন্ট গুজরাটিদের দখলে। এদের বেশিরভাগ ক্ষেত্রে ওরা অবৈধ অভিবাসীদের নিয়োগ করে, এবং খুব কম পয়সায়, মানে যেটা আমেরিকার সাধারণ মান, এখন বোধহয় $9 কাছাকাছি, $9 কাছাকাছি পার পার ঘন্টা, সেটাকে $5 দেয়। কাজেই এদের যে লভ্যাংশ, আর তো পারবে না, আর তো অবৈধ অভিবাসীদের কাজে যোগ নিতে পারবে না, ভয় ধরে গেছে। এবার বৈধ অধিবাসীদের নিতে তারা বলবে যে, আরে তুমি তো আমাকে আমাকে $9 দিতে হবে, সবাই যেরকম $9 দেয়, $9 দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ঘাটতি। এখন আমাদের একটা ভারতীয় মুদিখানায় গেলে আগে 15 মিনিট দাঁড়াতে হতো কাউন্টারে, এখন দাঁড়াতে হয় 45 মিনিট, কারণ ওরা লোকই নিচ্ছে না। মালিক এসে দাঁড়িয়ে যাচ্ছে, যে মালিক, সে এসে দাঁড়িয়ে যাচ্ছে ওই, যেটা আমাদের পেইং স্টেশন, যেটা সেখানে মালিক এসে দাঁড়িয়ে কাউন্টার যাচ্ছে। আমরা যেটা বলি। তারাও, হ্যাঁ, তারাও বিপদে। এবার এই বিপদগুলো তুমি বলবে খুব তাড়াতাড়ি, সহজ উপায়, যে এই দেখো, এই সবকিছুর মূলে ট্রাম্প। আরে ট্রাম্প তো পরের কথা, ট্রাম্পের নিজের দেশ আমেরিকা, এই তো ট্রাম্প তো নিজের দেশই দেখবে। কিন্তু এই যে ভারতীয়দের সার্বিক অনিশ্চয়তা, বড় লোক থেকে শুরু করে, মধ্যবিত্ত থেকে শুরু করে, এবং সামাজিক, শিক্ষাক্ষেত্রে যে সামাজিক বাতাবরণ, সেইখানে ভারতীয়দের অনিশ্চয়তা, এটা নিয়ে মোদি কি করেছেন? জয়শঙ্কর জয়শঙ্কর বলে এত লোক মাথায় তোলে,
হ্যাঁ, এটা রাষ্ট্রসংঘে এসে ওই শশী তারুরের মতো দু কলম ইংরেজি বলে। হ্যাঁ, কি করছে? কোনো ভূমিকা নেই, মানে এই কোনো ইন্ডিয়ান হুমকি নেই। ডায়াসপোরা যারা একসময় তাহলে এই বিপুল মোদি ভক্ত ছিল, তারা এখন ট্রাম্পের চেয়েও মোদি এবং জয়শঙ্করকে বেশি দায়ী করছে তাদের এই দুরবস্থার দায়ী জন্য। দায়ী করছে, কারণ এতদিন পর্যন্ত তো তাদেরকে দেয়া হয়েছে যে মেরা ভারত মহান, ভারতের স্বদেশিয়ানা, ভারত যাবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এবং সেটা মোদির নেতৃত্বে, এটা তাদের বোঝানো হয়েছে। এবং তারা লোভ পেয়ে গেছিল যে এই যে মোদি এটা যত বলবে তত আমি গিয়ে কালকে মোদিকে বলবো, এই দেখুন আমি আমেরিকায় এত বড় বিজনেস করি, আমি কিন্তু আহ, এত ভারতকে ভালোবাসি, আপনার তৈরি ভারতকে, যে আমরা চলে এসেছি ব্যবসা করতে। মোদি তখন একটা বিরাট সুবিধা দিয়ে দেবে, জমি দিয়ে দেবে, কর কমিয়ে দেবে, এসব করবে। কিন্তু সেই সুযোগই যদি না থাকে, যদি আমরা আমেরিকায় ব্যবসা করার পরিস্থিতিতেই বদলে যায়, মোদি আর থোড়ি তোমাদেরকে কেয়ার করবে। মোদি তো কেয়ার করবে তার যে বাধা 5টা শিল্প গোষ্ঠী আছে তাদেরকে, কারণ তাদের অঢেল অর্থ আছে, তারা নির্বাচন করাতে পারবে। তোমরা তো নির্বাচন করাতে পারবে না, কারণ তোমায় আমেরিকায় তোমাদের ব্যবসা এখন ব্যাপক ক্ষতিগ্রস্ত। সত্যি কথা বলতে কি, আমরা যদি প্রতি মাসে এতদিন ভারতীয় মুদিখানায় যেতাম, এখন চেষ্টা করছি 1.5 মাসে একবার যেতে। এটা করতে হবে, উপায় নেই। এবং আস্তে আস্তে চেষ্টা করছি যাতে করে, যেমন ধরো কিছু জিনিস এখন আমেরিকান গ্রসারিতে পাওয়া যাচ্ছে, মূলো পাওয়া যাচ্ছে, পেঁপে পাওয়া যাচ্ছে, কাঁচা কলা পাওয়া যাচ্ছে, আমরা আস্তে আস্তে চলে আসছি। আমেরিকান গ্রসারিতেও দাম বেড়েছে, কিন্তু ভারতীয়দের মতো না, কারণ ভারতীয়দের জিজ্ঞেস করলেই বলছে 500% শুল্ক, 50% শুল্ক। ওরা তো সুযোগ পেয়ে গেছে, ভারতীয় ব্যবসায়ীরা মূলত অসাধু, তারা সুযোগ পেয়ে গেছে, তারা নিজের মতো মতো করে দাম বাড়াচ্ছে। কাজে এই সার্বিক আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে মোদির জনপ্রিয়তা এখন প্রায় শূন্যের দিকে। এবং ভয়ঙ্কর সেটার কথা বলছো একটাই এটা, হ্যাঁ। কারণ, এটা একটাই কারণ যে আমি বারে বারে বলছি যে আমাদের এই অবস্থায় তুমি দেখতে পাচ্ছ, তোমার তরফ থেকে তুমি চুপটি করে বসে আছো। শুধুমাত্র তাই নয়, একমাত্র সারা পৃথিবীর মধ্যে তোমার সাথেই ভেনেজুয়েলা আক্রমণ করেছে, গ্রিনল্যান্ড আক্রমণ করবে, সেটা অন্য প্রশ্ন, তাদের প্রেসিডেন্টরা চেঁচাবে, অন্য প্রশ্ন। কিন্তু বাণিজ্যিক চুক্তির প্রশ্নে বাদ বাকি যে কটা দিন, আমি জানি না তোমার মনে আছে কিনা সুব্রত, এখানেই আমি বলেছিলাম যে একদিন সব ঠান্ডা হয়ে যায়গা। তো চীন চেঁচিয়েছিল, ইন্দোনেশিয়া চেঁচিয়েছিল, বিভিন্ন দেশ ভিয়েতনাম চেঁচিয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল সব সেটেল ডাউন। একমাত্র ভারতের সাথে রফা হচ্ছে না, কারণ মোদি জানে যে ট্রাম্প যেটা বলছে সেটা যেই উনি বলবেন এটাই সত্যি, আমাদের যুদ্ধ থামিয়েছিল, এবং আমাদের সত্যি আমরা রাশিয়া থেকে গোপনে গোপনে তেল নিচ্ছি, যেই বলবে তেমনি নিজের যে একেবারে জনগণমন সর্বাধিনায়ক ভাবমূর্তি, সেটা আরো শূন্য হয়ে যাবে। একটা জিনিস শুভঙ্কর, এটা এই যে ওখানের ইন্ডিয়ান ডায়াসপোরা যে সমস্ত অনুষ্ঠান করেছে, মোদি বারবার ওখানে গেছেন এবং সেটাকে বিপুল ভাবে এখানকার, তুমি যেটা গদি মিডিয়া আমরা বলি, যে মিডিয়ার কথা বললে, সেটা এখানে বারংবার দেখানো হয়েছে যে মোদিকে কত তারা সম্বর্ধনা দিচ্ছে, এবং সেটা দিয়ে এখানকার যে মোদি ভক্তদের মধ্যে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে, এই তো মোদি বিশ্বগুরু হয়ে গেছেন এবং তার ডঙ্কা সমস্ত জায়গায় বাজছে। এবং একদম, এই একদম। দেখো, এই যে, তো এখন যদি এই রকম অবস্থা হয়, তুমি যে বলছো যে মোদির জনপ্রিয়তা প্রায় শূন্যের কাছাকাছি তলানিতে গিয়ে, তো সেইটা যদি হয়, তাহলে তো পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল। তাহলে কি এই জিনিসটা কি দেখানো যাবে আর কখনো, যে মোদি আমেরিকায়, অন্তত আমি জানি না অন্য দেশের ক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু তুমি যেরকম বলছো বা অন্য সূত্র থেকে যে খবর আসছে, সেগুলোতে দেখা যাচ্ছে যে মোদি জনপ্রিয়তা তলানিতে। তাহলে আমেরিকায় ভারতীয়দের মধ্যেই যারা রয়েছেন, যাদের দেখানো হতো, তাদের মধ্যেই মোদির জনপ্রিয়তা নেই। তাহলে কি করে দেখানো হবে ভারতবর্ষের নির্বাচনের সময়? আমি আমি খুব হলপ করে বলছি যে ভারতবর্ষ আহ, একটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠছে। এই যে মিথ্যা প্রচারটা মোদি শুরু করেছিল, সেই বেলুনটা ফেটে গেছে। এখন মোদির সামনে রাস্তা বাকি থাকবে মাত্র দুটো। এক হচ্ছে হিন্দু, হিন্দুত্ব এজেন্ডা, আর নয় পাকিস্তানকে আক্রমণ করো। তুমি কিছুদিন আগে দেখলে বাংলাদেশের মতো দেশ তাদেরকে বলেছিল যে আমাদের মানে নানা রকম হুমকি দিচ্ছিল। আলটিমেটলি জয়শঙ্করকে গিয়ে তাদের কাছেও মাথা নত করতে হলো। এখন বাংলাদেশের যত পেশেন্ট ছিল, যত সিনেমা ইন্ডাস্ট্রি ছিল, তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে গিয়ে চলে যাচ্ছে শ্রীলঙ্কায়। পড়েছে বোধহয় খবরটা, এ চলে যাচ্ছে শ্রীলঙ্কায়। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাকি থাকলো আরেকটা জিনিস, আবার কাশ্মীর ইস্যু,
পাকিস্তানকে দু তিনটে যুদ্ধ বিমান পাঠিয়ে দাও, 4-5টা জঙ্গি ঘাঁটি ভেঙে দাও, আর হিন্দুত্বটাকে জারি রাখো। এই ছাড়া মোদির যে আন্তর্জাতিক ভাবমূর্তি, যেটা হচ্ছে বিশ্ব নেতার দ্বিতীয় স্তরের বিশ্ব নেতা, এটা আর কিন্তু থাকলো না। বরঞ্চ সেদিক থেকে আমি বলবো অনেক বেশি মোদির থেকে, তুমি যদি আন্তর্জাতিক সম্পর্কের ওই যে ICR বলে একটা সংস্থা রিসার্চ করে, তাদেরটা দেখো, তাহলে পুতিন, ইউক্রেন, এমনকি হালের গ্রিনল্যান্ড, তারা অনেক বেশি মোদির থেকে এগিয়ে। কারণ তারা এখন বিশ্বটাকে, এই যে ভেনেজুয়েলার তেল, তুমি কি করবে? তুমি তো ভেনেজুয়েলা আক্রমণ করলে হয় ভেনেজুয়েলা হেরে যাবে, আমেরিকা নিয়ে নেবে, নিলে তো হয়ে গেল, আমেরিকা আবার 1 নম্বর। আর যদি না নিতে পারে, একটা অস্থিরতা তৈরি হবে, বাজারে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লেই অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধি হবে। কিন্তু এসবে আমি আবারও বলে দিচ্ছি, এই সবের মধ্যে আমাদের আমেরিকাতে ট্রাম্পের মতো মানুষের, ট্রাম্প দেখো, রাজা শুধু আসে, রাজা শুধু যায়, পরের বার ডেমোক্রেটরাও জিতে যেতে পারে, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে যেটা সামাজিক দূষণ তৈরি হয়ে গেছে, এবং যেটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে ট্রাম্পের পরিস্থিতিতে, ট্রাম্প কিন্তু সেদিক থেকে নেগেটিভ হিরোতে পরিণত হয়ে গেছে। এটা তোমাকে মেনে নিতে হবে, যে দেখো লোকটা এত কথা বলে, কিন্তু দেখো ওই পাড়ার মাস্তানদের মতো, দেখো ওর সামনে তো কেউ কথা বলতে পারবে না, ও যা হচ্ছে তাই হচ্ছে, ও ঠিক আছে, ও জানি আমি মদ খায়, পাড়ার মাস্তান জানি আমি ওয়াগন ব্রেক করে, ঠিক আছে, কিন্তু মুখের সামনে দাঁড়িয়ে তো তুমি কথা বলতে পারবে না। এই যে নেগেটিভ ইমেজ, সেটা ফার ফার বেটার দেন মোদির এই বরফ শীতল ভাবমূর্তি আস্তে আস্তে চুপসে চুপসে যাচ্ছে। আমি এটাই বলতে চাইছি। আমি তোমাকে এরপরে যেটা জানতে চাইবো তোমার কাছে, সেটা যে একটা সময় এটাও বলা হতো এরকম, যেমন এই বিশ্বগুরু ইমেজের পাশাপাশি, যে মোদি আসার পর থেকে ভারতীয়দের আহ, আমেরিকা এবং অন্যান্য পাশ্চাত্য দেশে বিশাল পরিমাণে তাদের সম্মান বেড়েছে, এবং তাদের লোকে এমন করছে যে আপনার, তুমি বোধহয় দেখেছো একটা আহ, অক্ষয় কুমার, আমাদের ফিল্মি হিরো, তার একটা ভিডিও ছিল, যে তিনি বলছেন যে এখন ভারতীয় পাসপোর্ট দেখলে সবাই জিজ্ঞাসা করে, ও ইউ কেম ফ্রম মোদিজ ল্যান্ড, হ্যাঁ, কাম কাম, মানে তাকে ভিসা দেওয়ার জন্য, তাকে সাদরে নেওয়ার জন্য তারা বসে থাকে। তো এইটা কি সত্যি ঘটনা, না এখানেও কোনো রকম ফাঁকিবাজি আছে? এটা পুরোপুরি মিথ্যা প্রচার। কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষের পাসপোর্ট, আমি তোমাকে বলি, আমেরিকানদের মধ্যে অনেকেই জানে না যে ভারতবর্ষ কোথায় অবস্থিত, এটা সাউথ আমেরিকা না দক্ষিণ এশিয়া। ওগুলো কেন যে এরা প্রচার করে এবং কারা যে প্রচার করে, হ্যাঁ, যে ভারতবর্ষ সম্পর্কে, তার থেকে বরঞ্চ অনেক বেশি ভারতবর্ষ সম্পর্কে ধারণা ভালো ইংল্যান্ডে, কারণ তাদের মধ্যে হ্যাঁ, অনেক বেশি হ্যাঁ। এক্সচেঞ্জ রয়েছে। তুমি যদি তুমি পার্থক্যটা হচ্ছে যে আমেরিকাতে যে ভিসা পদ্ধতি আর ইংল্যান্ডের যে ভিসা পদ্ধতি, আকাশ পাতাল তফাৎ। মানে আমি তোমাকে বলছি, এখনো পর্যন্ত, ইনফ্যাক্ট তুমি জানো আমার মেয়ে ইংল্যান্ডে থাকে, এবং ওখানে এখনো পর্যন্ত সাংস্কৃতিক বিনিময়ে বা সংস্কৃতি জগতের লোক হলে তোমাকে ইংল্যান্ডের সরকার ভিসা দেয়, বিশেষ ভিসা, শর্তহীন ভিসা। তাতে করে কি হয়? তাতে করে এই যে জেল আউট, দুটো দেশের মধ্যে জেল আউট, আমরা ব্রিটেনের জিনিস নিচ্ছি, আর এশিয়ার জিনিস নিয়ে ব্রিটেনের কাছে দিচ্ছি, এটা অনেক বেশি হয়। আমেরিকাতে তো এই ধরনের কোনো কালচারাল ভিসা নেই। কাজেই আমেরিকা কিন্তু একেবারেই অভিবাসীদের ক্ষেত্রে দুটো জনরা মেনলি চাকরি, যারা অর্থ রোজগার করে, একটা হচ্ছে ব্যবসা, আর একটা হচ্ছে চাকরি, আর তৃতীয় দশা হচ্ছে ভারতবর্ষের ছাত্র। তো এই তিনটে ক্ষেত্রেই মোদির নীরবতা, ট্রাম্প সম্পর্কে নীরবতা, ট্রাম্পের বিরুদ্ধে কোনো কথা না বলা, বা ট্রাম্পের সমস্ত কিছুকে মেনে নেওয়া, এই ভেবে যে আমি তলে, উনি বলবেন নিশ্চয়ই যে আমি তলে তলে আমার যা করার করছি, আমি রাশিয়া থেকে তেল কিনছি, অমুক কিনছি, তমুক কিনছি, কিন্তু তুমি তো এটা দেখতে শুধু চলবে না, তোমাকে তো তোমার দেশ থেকে যারা আমেরিকায় আসছে তাদের নিরাপত্তা ভাবতে হবে। তা যদি না হয়, তাহলে আমরা কেন, ভারতবর্ষের সরকার কেন আমরা ভারতবর্ষের সমস্ত নাগরিককে বলে দিচ্ছি যে আপাতত বাংলাদেশ সফর বাতিল করুন, কারণ ওখানে অনিশ্চয়তা? কেন বলছি? কারণ আমাদের নাগরিকদের স্বার্থ আমাকে দেখতে হবে, সেই নাগরিকদের স্বার্থ, আমেরিকায় যারা বসবাস করছে তাদের স্বার্থ মোদি দেখলেন না। এটাই মোদির সবচেয়ে বড় ট্র্যাজেডি প্রবাসী এবং আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষেত্রে। তুমি যেটা বললে, আমি গতকাল কপিল সিব্বল, আমাদের এখানকার বিখ্যাত আইনজীবী
এবং একসময় কংগ্রেসের ইয়ে ছিলেন, মন্ত্রিসভায় ছিলেন, এখন তিনি নির্দল রাজ্যসভার সদস্য। তো তিনি কালকে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি অনেকটাই এই কথাগুলো বলেছেন যেগুলো তুমি বলছো। আমি দর্শকদের একটু অনুরোধ করছি যে আপনারা কয়েক মিনিট সময় নিয়ে এই ছোট্ট ক্লিপসে একটা অংশ আপনারা দেখে নিন, তারপরে আমরা আবার এটা নিয়ে একটু আলোচনায় ফিরছি। अखंडता के खिलाफ, हिंदुस्तान की आर्थिक नीतियों के खिलाफ, हकों के खिलाफ कोई आवाज उठाता है तो सारा देश प्रधानमंत्री के साथ खड़ा होगा। लेकिन ये आपदा कौन लाया? ये बेसमझी की बातें किसने की? हमने तो नहीं की। हमने तो नहीं कहा अब की बार ट्रंप सरकार। वही ट्रंप आज आपको क्या कर रहा है? और पिछले 2014 से लेकर अब 2025 हो गए, 11 साल में आपने कौन सी ऐसी उपलब्धि की है राजनीति, कूटनीति में और विदेश नीति में? कोई एक उदाहरण दे दो। इनको देश चलाना ही नहीं आता, इस सरकार को इनको समझ ही नहीं है। इनको एक चीज की समझ है, हिंदू मुस्लिम, किसी और चीज की कोई समझ नहीं, और ना उसको कोई लेना देना है। क्योंकि ये समझते हैं कि हमारा जो होता है ना, जब हम बच्चे थे तो लिटमस टेस्ट करते थे ना, लेबोरेटरी में करते थे ना, कि भाई इसका रंग बदल गया, तो ये लिटमस टेस्ट है। रोज रोज ऐसा लेबोरेटरी एक्सपेरिमेंट करते हैं कि कैसे चुनाव जीते। कभी ये इस्तेमाल करते हैं अपने चुनाव आयोग का, कभी इस्तेमाल करते हैं ईडी का, कभी सीबीआई का, किसी तरीके से चुनाव जीता जाए। तो विदेश नीति में ये जीरो, कूटनीति में भी जीरो। मुझे ये बताओ, और मैं आपके द्वारा इस सरकार से ये सवाल भी पूछना चाहता हूं, मैं आपसे पूछना चाहता हूं कि कभी के जो ट्रंप साहब हैं, लटनिक साहब हैं, किसी और को तो ऐसे भद्दी बातें नहीं कहते। जापान के प्राइम मिनिस्टर को नहीं कहते, इंग्लैंड के प्राइम मिनिस्टर को नहीं कहते, रशिया के प्रेसिडेंट को नहीं कहते, चीन के प्रेसिडेंट को नहीं कहते, किसी और देश के लीडर्स को नहीं कहते। तो ये मोदी जी के खिलाफ क्यों ऐसी बातें करते हैं? मोदी जी को टारगेट क्यों करते हैं? उसकी वजह क्या है? ये आपके द्वारा अपनी सरकार से पूछना चाहता हूं कि आपसे इतना प्रेम क्यों है ट्रंप का? पहले तो था वाकई में, अब इतना ज्यादा क्यों हो गया? इतना प्रेम क्यों हो गया? कई कहते हैं ना कि अगर आप वाकई में किसी से प्रेम करते हो तो आप शब्द भी ऐसे ही कभी इस्तेमाल कर सकते हो, विरोध भी कर सकते हो, क्योंकि प्रेम बहुत है। तो इनका प्रेम कितना है ये तो बताओ हमें, कि ऐसी ऐसी बातें हमारे प्रधानमंत्री के बारे में कहेंगे और प्रधानमंत्री हमारे चुप। देखिए, ऐसा है कि हो सकता है कि देश के हित में हो कि प्रधानमंत्री चुप रहे, ये मैं मान जाता हूं, क्योंकि स्वाभाविक है कि अगर चुप नहीं रहेंगे तो और प्रॉब्लम हो जाएंगी। तो हम भी नहीं चाहते कि अगर कुछ कहेंगे तो और प्रॉब्लम्स ना हो जाएं कहीं। तो हम तो चाहते हैं कि हमारे देश के हित में जो है वो करना चाहिए। तो प्रधानमंत्री मौन है, अच्छी बात है, ये बहुत अच्छी बात है। लेकिन प्रॉब्लम ये है कि जब ये देश के सामने सच्चाई नहीं रखेंगे, पार्लियामेंट में सच्चाई नहीं रखेंगे, तो निश्चित रूप से सभी लोगों के मन में ये पैदा होगा कि भाई हुआ क्या, फिर उसके बाद क्या है, अफवाहें फैलेंगी, क्योंकि हमें मालूम नहीं असली बात क्या है। क्या वो चाहते हैं अमेरिका? वो कहते हैं कि भाई 3 हफ्ते के बाद हमारे पास नहीं है, हमने तो मई और जुलाई में सब तय कर लिया था। आपको हमने बोला था 3 हफ्ते के बाद हमारे पास आ जाओ तो हम कर देंगे। आपके प्रधानमंत्री ने हमें फ़ोन नहीं किया, तो इसलिए हमें साइन नहीं किया। और जब बाद में आए तो हमने कहा वो तो 3 हफ्ते गुजर गए हैं। इस बीच हमने वियतनाम के साथ समझौता कर दिया, इंग्लैंड के साथ कर दिया, इंडोनेशिया के साथ कर दिया, यही कह रहे हैं ना। तो इसमें मुझे नहीं लगता कि कोई सच्चाई है। लेकिन सच्चाई है क्या? मैं मान लिया कि ट्रंप साहब गलत बात बोल रहे हैं, बस सच्चाई क्या ये तो बता दो, थोड़ी बहुत तो बता दो। ज़्यादा नहीं आप बताते, पर थोड़ी बहुत तो बता दो। अक्सर तो आप बताते नहीं हो कुछ भी, कुछ बता दो, क्योंकि जनता को पता चले कि हो क्या रहा है। हमारे देश तो मेरा है ना यार, आपका भी है, मेरा भी है, सबको पता चलना चाहिए कि हो क्या रहा है।
ऐसी बातें हिंदुस्तान के साथ क्यों हो रही है? और अब वो कहते हैं कि हमने प्रपोजल लाया कि जो भी तेल खरीदेगा रशिया से हम 500% टैरिफ लगा देंगे। तो लगा दें, हम इस प्रधानमंत्री के साथ खड़े हैं, बोल दें, लगा दो आप, हम आपके साथ खड़े हैं प्रधानमंत्री जी। अगर ये देश के हित में है तो हम आपके साथ खड़े हैं, हम जो भी कुर्बानी हो सकती है हम देंगे, सभी देंगे, इस देश के सभी विदेशवासी देंगे। लेकिन हिम्मत तो दिखाओ, मौन रहने से कुछ नहीं होगा। ঠিক ঠিক শুভঙ্কর, আমি দর্শককে হুম, দেখালাম এই ভিডিওটা। হুম, এবার তোমার কি মনে হয় কপিল সিব্বল যেটা বললেন, এই যে শেষ আমি কয়েক মিনিট দেখালাম, যে আমরা ভারতীয়রা 500% শুল্ক বসিয়ে দিক, আমরা মেনে নেব, কিন্তু মোদি বলুক একবার, আমরা সবাই আছি তার সঙ্গে, বলুক তার এটা। এবং তিনি এটাও অভিযোগ করছেন যে অন্য কোনো দেশকে তো বলে না, জাপানকে বলে না, অন্য কোনো দেশকে বলে না, ছোটখাটো দেশকেও বলে না, শুধু মোদিকে কেন, শুধু কেন মোদিকে বলছে, এটার কারণ কি? এটা তোমার কি মনে হয়? এটা এটা দেখো, এটা অবশ্যই পায়ে পা লাগিয়ে ঝগড়া। এবং আবার বারে বারে বলছি দুটো জিনিস, একটা হচ্ছে তেল। হ্যাঁ, ভারতবর্ষ যদি তেলটা রাশিয়া থেকে কিনে যায়, রাশিয়া হচ্ছে অটোমেটিক এনিমি আমেরিকার, সেটা তো একটা সবচেয়ে বড় কারণ, 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে যে আ- ট্রাম্পের একটা বড় জয় হতো যদি যদি উনি সাউথ এশিয়ায় শান্তি স্থাপনে সফল হতেন। মানে পাকিস্তানকে খুশি করে দিয়েছিলেন, পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিলেন যে তোমরা ভাই লোন টোন দেবো তোমাদেরকে, তোমরা চুপচাপ থাকো, ভারতের সাথে ইয়ে করতে যেও না। এবং এইটা করে উনি নোবেল শান্তি পুরস্কারটা নিতেন। সেটা তো ভেস্তে গেছে। এবার ভেস্তে যাওয়ার জন্য ট্রাম্প দেখেছে, আমি তোমাকে একদম গোপন কথাটা বললাম, যখনই দেখেছে এবার শান্তি নোবেল হলো না, এখন আর দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। এখন অনলি মাথা ব্যথা তেল। কারণ বা আমেরিকার অর্থনীতি এখন যে জায়গায় চলে গেছে, এটার পুনরুত্থান একমাত্র সম্ভব যদি তেলের অন্তত পক্ষে আগের তুলনায় 5% বেশি আহ মালিকানা আমেরিকার হাতে যায়। মালিকানা বলতে মালিক তো হতে পারবে না, ডিস্ট্রিবিউশন, তেলের মানে ডিস্ট্রিবিউশনের ভারতকে মালিকানা আরো বেশি তেল বিক্রি করতে হবে আমেরিকার, বিক্রি করতে হবে। আমেরিকা থেকেই এটা তেল হচ্ছে নিতে এক হবে নম্বর। আমাদের। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি যদি মোদির দিকটা দেখো, তাহলে এটা হচ্ছে বলে না যে ওই সর্বমত্যন্তম গর্হিতম, বাড়াবাড়ি করতে নেই। মোদি যেটা করেছিল ভারতবর্ষের এর আগের বিজেপি সরকার, এমনকি বাজপেয়ী সরকারও, কংগ্রেসের কথা তো বাদই দাও, কোনোদিনই কিন্তু আমেরিকাই হোক বা বিলেতি হোক, তাদের সাথে এই অস্তিত্ব বেচে দিয়ে তুমি আমার বন্ধু বলে বুকে জড়িয়ে নিলাম এবং প্রমাণ করতে চেষ্টা করলাম যে দেখো ট্রাম্প আমাকে বুকে করে নিয়ে নেয়, কাজেই আমাকে ভোট দাও। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভারতবর্ষের পূর্বতন কেন্দ্রীয় সরকারগুলির শাসক দলকে কখনো করতে হয়নি। কেউ তারা করেনি, কোনো প্রধানমন্ত্রী করেনি। কোনো দরকারই হয়নি, কারণ সবটাই হয়েছে জাতীয় ইস্যুতে। এবং আজকে প্রাইভেটাইজেশনের যেটা বলে, যেটা মনমোহন সিং শুরু করেছিল, কংগ্রেস সরকার শুরু করেছিল, সেটা অনেক কন্ট্রোলড। যেটা আমি বলতে চাইছি, নিশ্চয়ই গ্লোবালাইজেশন হবে, কিন্তু সেটা নিজের সত্তা বিকিয়ে নয়। আমি যদি আমার বাড়িতে দোতলায় থেকে একতলাটা ভাড়া দিই, অসুবিধা কিছু নেই, কিন্তু আমাকে তো আমার গোটা বাড়ির পলিসিটা একতলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে হবে। সেটা তো তুমি করছো না। সেইটাই হচ্ছে মোদির সাথে আগের সরকারগুলোর পার্থক্য। এবং এই অস্তিত্বটাকে এইভাবে ভেঙে দেওয়া, এই রকম নির্লজ্জ নিঃশর্ত আত্মসমর্পণ করে ট্রাম্পকে বুকে জড়িয়ে ধরার প্রতিফল এখন মোদি পদে পদে পাচ্ছেন। কারণ এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই, প্রশ্ন আছে যে সবারই অস্তিত্বের। মোদিকেও ক্ষমতায় থাকতে হবে, ট্রাম্পকেও ক্ষমতায় থাকতে হবে, তাহলে তারা তাদের মতো কাজ করবে। এখানে এই নয় যে মোদি তোমার ওই সাদা দাঁড়িয়ে আছে বলে আর তুমি 12 লক্ষ টাকার জ্যাকেট পরো বলে তুমি আমার বন্ধু না, এরকম কোনো ব্যাপার নেই। এখানে বন্ধুত্বের প্রশ্ন হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় স্বার্থ, যে যার জাতীয় স্বার্থ। একদমই জাতীয় স্বার্থ, একদমই হ্যাঁ, জাতীয় স্বার্থ। হ্যাঁ। শুভঙ্কর, খুব সুন্দর তুমি আজকে একটা আলোচনা আমাদের উপহার দিলে। আমার মনে হয় দর্শকদের অত্যন্ত তারা তথ্য সমৃদ্ধ এই আলোচনা শুনে ভালো লাগবে। আপনাদের কাছেও এই জন্য অনুরোধ, যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে বা যদি আপনাদের মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। শুভঙ্কর, তোমাকে অনেক ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য আমেরিকায় বসে।
এই মুহূর্তে ওখানে তোমাকেও অনেক আমাদের ধন্যবাদ। আমি শুধু একটা জিনিস বলবো, এই যে এর পরের অনুষ্ঠানে আমার মনে হয় আরেকটু স্পেসিফিক্যালি আমাদের ভারতীয় ছাত্রদের, এই যে 18-19 বছরের ঠিক ছেলে মেয়েগুলো ভারতবর্ষে এসে পৌঁছেছে, তাদের প্রকৃত পরিস্থিতিটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, যাতে কলকাতার অভিভাবকরা বুঝতে পারেন যে কোন জায়গাটায় কোন সংকট হতে পারে। এটা একটা আমার অভিসন্ধি রইল। তোমার সাথে পরে কথা বলে অবশ্যই একটা আমার বিষয়। মনে হয় আমাদের দর্শকরাও এটা উপভোগ করবেন এবং জানতে চাইবেন যে এখনকার সত্যি ভারতীয় ছাত্রদের কি অবস্থা। আমরা কয়েকদিনের মধ্যেই শুভঙ্করকে আমরা আবার তার সময় মতো আমরা আমাদের সঙ্গে নিয়ে এই রকম একটা অনুষ্ঠান অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। শুভঙ্কর, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদেরও সবাইকে নমস্কার।